A very good evening, ladies and gentlemen. Chittaranjan Pat Bhongir Samaj presents Sri Torit Mitra's play, Nijo Bash Pune, adaptation of French play La Voyeur Sans Baggage by Jean-Louis and directed by Gautam Sengupta. The duration of the play is approximately 2 hours with an interval of 10 minutes. Hope you enjoy this evening. নমস্কার, শুভ সন্ধ্যা। চিত্তরঞ্জন পাঠ বঙ্গীয় সমাজ প্রযোজিত, গৌতম সেনগুপ্ত নির্দেশিত ফরাসি নাট্যকার জানুইয়ের বিখ্যাত নাটক লা ভয়ার সান্স ব্যাগেজের দ্বারা অনুপ্রাণিত তড়িৎ মিত্রের নাটক নিজ বাসভূমি। নাটকটির আনুমানিক সময় 2 ঘন্টা, মাঝে 10 মিনিটের বিরতি। এই নাটকে যারা অংশগ্রহণ করেছেন: বিরল, অয়ন ব্যানার্জি, অভ্র রে, দীপঙ্কর খান, কুসুমিকা রে, কৌশিকী দেব, রাকা রে, সঞ্চালী বোস, মালিনী, সংহিতা সোম, অজয় গুপ্ত, আশিস সোম, শ্রীমতী সেন, অপর্ণা ব্যানার্জি, ধীমান মুখার্জি, অমিত ভট্টাচার্য, অবন্তী, প্রদীপ ভৌমিক, চয়ন, দীপায়ন বাগচি। সেট ডিজাইন গৌতম সেনগুপ্ত, সেট এক্সিকিউশন অনিল সেন, লাইট সৌমিত্র দাশগুপ্ত এবং প্রণব ভট্টাচার্য। মিউজিক ডিজাইন, এক্সিকিউশন অ্যান্ড সিঙ্গার সত্যকাম মুখার্জি। মেকআপ, হেয়ারডু শিশির ভট্টাচার্য, দিলীপ চক্রবর্তী, রুয়া দাস। ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন রঞ্জন নাগ। প্রপার্টিজ পুরবী বিশ্বাস। প্রোডাকশন টিম অসীম ব্যানার্জি, তন্ময় মণ্ডল, সুবীর দত্ত। রেকর্ডিং স্টুডিও আশিস ব্যানার্জি, 0dB সাউন্ড ওয়ার্কস। ডিজাইন অ্যান্ড ডিরেকশন গৌতম সেনগুপ্ত। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মোবাইল সুইচ অফ রাখবেন। আসুন সবাই মিলে উপভোগ করি আজকের নাটক নিজ বাসভূমি।
হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল। ম্যাডামের সঙ্গে এই সময়? ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো কোত্থেকে কি ব্যাপারে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনে আমাকে বলো। হ্যাঁ আমি হোল্ড করছি, বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না না না, তুমি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, এক্ষুনি পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠাও। অবন্তি, অবন্তি। শোনো, ওই সোফিয়া লিন্ডাকে কি আটকে রাখো বুঝলে, আর ম্যাডাম কি নেমেছেন নিচে? না স্যার। আচ্ছা ঠিক আছে। আর শোনো শোনো শোনো, ওই প্যান্ট্রিতে কিছু স্ন্যাক্স রেডি রাখো বুঝলে। যাও ওকে এসো। হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আপনাকে আমি ধীমান মুখার্জি, রেডের ম্যানেজার। ও হো হো হো। আমরা ট্রেস অ্যান্ড ফাউন্ড রিহ্যাব সেন্টার থেকে আসছি। ও আই সি। আমি শ্রীমতী সেন, আর ইনি আমাদের সেন্টারের ম্যানেজার মিস্টার গুপ্ত, ও অজয় গুপ্ত। হ্যালো 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 স্যার। হ্যালো। হ্যাঁ আর ও ও বিলু, শুভ বিলু। আজ রেডের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, খুব দরকারি অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আপনাদের তো দুপুরবেলা আসার কথা ছিল। এই জরুরি দু একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। ম্যাডাম আমাকে বলেছিলেন আপনাকে খবর পাঠাচ্ছি, উনি জিমখানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। প্লিজ প্লিজ আপনারা ভদ্রলোক দারুণ স্মার্ট, তাই না? হ্যাঁ স্মার্ট। আমার পদবিটা নিয়ে তুমি যা খুশি আরম্ভ করেছো। কেন, কি হলো? আরে ম্যানেজার বলে চালাচ্ছ, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা পদবি তো ঠিক করবে। ওই জোরবাগের বাড়িতে সাহা বলে চালিয়েছিলে, প্রতিটা এরিয়ায় কি আমার পদবি পাল্টে দেবে নাকি? কি জানি বাবা, আমার তো অত মনে নেই। তা তোমার কোনটা পছন্দ, গুপ্ত না সাহা? আরে যে কোনো একটা, কিন্তু বারবার পাল্টিও না। সব ব্যাপারে একটা ক্রেডিবিলিটি থাকা দরকার। বেশ ঠিক আছে, গুপ্তটাই ফাইনাল। বাড়িটা দারুণ, এক্সক্লুসিভ। আমার আমার মন বলছে এই এই বাড়িটা। আরো 5টা ফ্যামিলির ক্লেম আছে। আমার ইনটিউশন কখন তাহলে তো বাঁচা যায়। এই পয়সার না যে দৌড়ঝাঁপটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার উপরে তোমার ওই সার গুপ্তের ঝামেলা। বিলো বিলো কিছু পজিটিভ? ও, বোঝবার চেষ্টা করছো না কেন? তোমায় একটা নির্দিষ্ট বাড়ি খুঁজে পেতেই হবে, এভাবে বেশি দিন চলতে পারে না। ইন অ্যান্টিসিপেশন মানে কি বলতে চাইছি? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছো? শুনবার চেষ্টা করছি। হে ভগবান, আমার কথা তোমার ভালো লাগে না তাই না? আসলে আমিও তো মাঝে মাঝে ভুলে যাই যে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যে অ্যামনেশিয়ায় ভুগছে, যে নিজেকে ফিরে পেতে চায় না। বিলো, বিলো, আমরা তোমাকে সাহায্য করতে চাই। তোমার একটা অতীত ছিল, তা আবার আমরা তোমাকে ফিরিয়ে দিতে চাই। তুমি কেন বুঝতে চাইছো না? এইভাবে পরিচয়হীন হয়ে তুমি বেশি দিন থাকতে পারবে না। হতে পারে, কিন্তু জানেন মিসেস সেন, এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ মজার। এই যে কেমন বাড়ি বাড়ি ঘুরে আমার পরিচয় খুঁজতে হচ্ছে, এই খেলাটা কিন্তু বেশ মজা। খেলা মজা শুনছেন মিস্টার সাহা? কি? গুপ্তটাই তো ঠিক হয়েছিল। ও, হ্যাঁ, গুপ্ত। আপনি শুনলেন মিস্টার গুপ্ত? হ্যাঁ
হয় ডক্টর মাহেন্দ্র দত্ত যাই বলুক না কেন, ও এখনো মেন্টালি অপরিণতই রয়ে গেছে। ছাড়ুন তো, আমাদের দুজনকে লাজপত নগর মার্কেট থেকে কিনে কনট প্লেসে গিয়ে বিক্রি করে আসতে পারে। ওর সব মনে আছে, ও ভান করছে। সেটা সম্ভব নয়, হান করে একাধ দিন চলতে পারে, এতদিন ধরে ইম্পসিবল। সব ও সব কার্গিল কনফ্লিক্টে ওর অসম্ভব বিরক্ত। আহত অবস্থায় 5 দিন 5 রাত নাকে ড্রাস বর্ডার পার করে আসা। তারপর ডক্টর মেহেদি আক্তার মেন্টাল হোমে ও সাইকিয়াট্রিক হিস্ট্রি। যে কোনো সুস্থ মানুষের মাথা খারাপ করে দিতে পারে। তোমার জীবনের ঘটনা শুনে হতবাক হয়ে যেতে হয়, আর তুমি বলছো কিনা তোমার হাসি পাচ্ছে। রিডিকুলাস। না না, এভাবে কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। যে দুঃসময়ের মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই বিরাট পৃথিবীতে একটা মানুষ সম্পূর্ণ পরিচয়হীন, এটা মারাত্মক। সুস্থ মানুষের পক্ষে এই ক্রাইসিসটা অনুমান করা সম্ভব নয় মিসেস রে। মানছি, কিন্তু কিছুটা কোঅপারেশন তো আমাদের সঙ্গে করবে নাকি? হ্যাঁ, সেটা ঠিক। একটি কথা বলতে কি, যেভাবে ইনভেস্ট করে চলেছি, এরপর যদি কোনো ভালো ক্লায়েন্ট না পাই, কি হবে সেটা ভেবেছো? তাই বলে যেখানে খুশি যে কোনো পরিবারে তো ওকে আমরা ইমপ্লান্ট করে দিতে পারি। মিনিস্ট্রি অফ ডিফেন্সের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, বিরলকে ওই সব বাড়িতে নিয়ে যাওয়া যাবে যেখানে ওর অতীত জীবনে মিল থাকার সম্ভাবনা আছে। বছর দেড়েক আগে রেরা যখন প্রথম বিরলকে দেখে, ওরা তো সেদিনই ওকে নিয়ে আসতে চেয়েছিলেন, আর ডক্টর মেহেন্দিরা তো আপত্তি করেননি। মিসেস সেন, আর্মি হেডকোয়ার্টারের কন্ডিশনগুলি মাথায় রাখবেন। বিরলকে যে কেউ ক্লেম করতে পারে, নিজের ছেলে বলে প্রমাণ দিতে পারে। কারণটা ওই 60-62 লাখ টাকাও তো হতে পারে নাকি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু বিরল, ডক্টর মেহেন্দি আক্তার কাছে কিন্তু তোমার কৃতজ্ঞ থাকা উচিত। তোমার ওই বাড়ি ফিরিয়ে আনবার জন্য কি মারাত্মক পরিশ্রমী না করেছে। তা না হলে তুমি আর স্রেফ একটা ওই ভেজিটেরিয়ান হয়ে যাবে। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আর আপনাদের কাছে ও থ্যাংক গড, স্বীকার করলো হচ্ছে তো। এবার একটু ভাবো তো, এই বাড়িতে এই ছাদের নিচে তোমাকে ফিরে পাওয়ার জন্য কতটা উচিত, কতটা ব্যাকুল হয়ে আছে, একটু ভাবো তো। হয়তো আছেন, হয়তো চোখের জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছেন আমার মা। আমার বাবা হয়তো এত অসুস্থ যে স্মরণ শক্তি আর কষ্ট নয়। এখন অব্দি প্রায় 10 জন বাবা মায়ের সাথে দেখা করা হয়ে গেছে আমার। ঠিকই বলেছো, কিন্তু এই সব কিছু করা হচ্ছে শুধু তোমার জন্য, যার জীবন থেকে অতীত হারিয়ে গেছে। যায় আসে না? হ্যাঁ, কি যায় আসে? রাজ সেক্টরের যুদ্ধে মাথায় স্প্লিন্টার সহ আমায় পাওয়া গিয়েছিল। জ্ঞান ফিরে এলো, স্মৃতি ফিরে আসেনি। তাই সুস্থভাবে জীবন কাটানোর অধিকার আমার নেই, এই কথাই বলবেন তো? না, তা বলবো না। তোমার আমার জগতের বাইরেও আরো একটা জগৎ আছে। সেখানে নাম, ঠিকানা, পরিচয়হীন মানুষের জায়গা পাওয়া কঠিন। আর ঠিক সেই সমাজেই তোমাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সমাজ যাদের অতীত অন্ধকারাচ্ছন্ন, তাদের আপনাদের সমাজ স্বীকার করতে ভয় পায়। হয়তো হয়তো তাদের বিশ্বাসযোগ্যতা নেই। অবাঞ্ছিত অনাথ শিশুরা তাদের অতীতে অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ভালো মন্দ কিছু একটা করবার আশা বা সুযোগ তাদের থেকেই যায়। আর আমার মতন মানুষ যাদের যাদের অতীত আছে অথচ বিশ্বাসযোগ্যতা নেই, জাস্ট একটা অনুমানের উপর নির্ভর করে যাকে পুরোটা জীবন কাটাতে হবে, তাকে আপনাদের সমাজ কি চোখে দেখবে? একটা বিস্ময়, একটা শূন্য, নাকি একটা ভয়, যা থাকা না থাকাই সমান, মূল্যহীন, অর্থহীন। এতটা ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। তোমার অতীতে বিশ্বাসযোগ্যতা নেই, এই কথা ঠিক। অতীত তোমার একটা আছে,
আছে তার বিশ্বাসযোগ্যতা। মানে ওই সেটা ঠিক মতো লিঙ্ক আপ করা যাচ্ছে না। Correct, correct. শুধু এইটুকুই। ব্যাস শুধু এইটুকুই? একদম। আচ্ছা 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 মিসেস সেন, এরকমও তো হতে পারে না? আমি আমি নিজে একজন হার্ডকোর টেররিস্ট, নিজেকে বাঁচানোর জন্য ক্রমাগত অভিনয় করে চলেছি, কি হতে পারে না? নেক্সট টু ইম্পসিবল। হতেই পারে। তোমার এই চোখ দুটো দেখলেই বোঝা যায় তুমি সেরকম কিছু একটা না। আমার দুটো চোখ দেখে সব বুঝে ফেললে? ইয়েস। আমি নিজেও তো আমার দুটো চোখ রোজ আনে দেখি, আর একটাই কথা মাথায় আসে, একটাই প্রশ্ন, আমি কে? আমি কি? আমি আমি কেন? এবার বুঝতে পারছো তোমার পরিচয় ফিরে পাওয়াটা কতটা জরুরি? বুঝতে পারছো তো? ট্রাস্ট সেক্টরের যুদ্ধে মাথায় স্প্লিন্টার সহ আমাকে পাওয়া গিয়েছিল। ওই টেররিস্টদের ল্যান্ডমাইন ব্লাস্টে আরো কয়েকটা ডেড বডির সাথে আমি পড়েছিলাম। কিন্তু তার থেকেও আশ্চর্য কি জানেন, আমি আমি নিজেও আমার খারাপ নিয়ে আমি হাজার হাজার মানুষকে ঝাঁঝরা করে দিয়েছি। হাসপাতালে আমি অনেক লোককে বলতে শুনেছি, দিস বয় ডিড আ ইনহিউম্যান জব। ইনহিউম্যান? যুদ্ধের কথা সম্পূর্ণ আলাদা। সেখানে যে যত মানুষ মারবে সে তত ভিক। তুমি তোমার নিজের উপর আস্থা রাখো। তোমার পরিচয় আমরা খুঁজে বার করবই। আমি হাসপাতালে কিভাবে এলাম? এই নিয়ে এসেছি। জ্ঞান ফিরে আসবার পর অতটা পথ কল করলাম কি করে? আমার শরীরে ইউনিফর্ম ছিল না ছিল না? ন্যাপস্যাক ছিল না ছিল না? আমার আই কার্ড, রেজিমেন্ট নাম্বার, ইউনিট? আমি হাসপাতাল থেকে গিয়েছিলাম কেন? আবার অ্যাসাইলামে বা ধরে নিলাম হেডকোয়ার্টারে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমাকে ডিজাইন করেছিল কেন? আবার তারাই আজকে আমার পরিচয় খুঁজে বার করতে এত উৎসাহী। রহস্য রহস্য। জানেন মিসেস সেন, আমি অ্যাসাইলামে ভালো ছিলাম। একটা নিজস্ব জগৎ তৈরি হয়ে গেছে। আবার সেই নিজস্বতা ভেঙে নতুন একটা পরিবার, নতুন অ্যাসোসিয়েশন। কেমন পরিবার? শিক্ষিত না অশিক্ষিত, বড় লোক না গরিব, মার্জিত না অমার্জিত, সবটাই রহস্য। আচ্ছা, এই মাছেদের কোনো পরিবার হয় না? না, এক্সকিউজ মি, ওপর থেকে ম্যাডাম আসছেন। ওনারা আসার আগে আমি একটু বিলুনকে বাইরে পাঠিয়ে দিতে চাই। তার কি কোনো দরকার আছে? নিশ্চয়ই। ডক্টর মেহেদি ডাক্তার বলে দিয়েছেন হঠাৎ করে উত্তেজনা, এক্সাইটমেন্ট ওর জন্য ভালো না। মানে ধীরে ধীরে ওকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আপনি যেরকম ভালো মনে করেন। প্রিয়, তুমি বরং একটু বাগান থেকে ঘুরে এসো, কেমন? এক্সকিউজ মি, বাগানে যাবার রাস্তাটা? ও হ্যাঁ, এক মিনিট, আপনি আসুন প্লিজ, আসুন। ও কোথায়? দেখলে তো, আমি বলেছিলাম না ও আমাদের এড়াতে চাইবে। না না ম্যাডাম, সেরকম কিছু নয়। আমি ওকে কিছুক্ষণের জন্য একটু বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। আমি অগ্রণী। হ্যালো স্যার। আমার মা মিসেস কুসুমিকা রে, হ্যালো ম্যাম। আমার স্ত্রী রাকা। হাই। আমাদের সঙ্গে তো আপনাদের আগেই আলাপ হয়েছিল। এই বছর 2 আগে ডক্টর মেহেদি ডাক্তার মেন্টাল হোমে।
Oh yes, she's right. মনে পড়েছে সেদিন আপনিও ছিলেন সেখানে, রাইট রাইট। তাই নি? ইনি মিস্টার অজয় গুপ্ত। আমাদের সেন্টারে অ্যাডমিনিস্ট্রেশনটা ইনিই দেখেন। আর আপনাদের ছেলেকে সুস্থ করে তোলবার পেছনে এনার অবদান রয়েছে। Oh, is it so? Wonderful, wonderful. Thank you, sir. Thank you very much. You have done a marvelous job. এটাই আমাদের কাজ, আমাদের সেন্টারের আদর্শ। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন, প্লিজ, প্লিজ have your seats. What would you like to have? Something hot or cold? না না ম্যাডাম, আপনি ব্যস্ত হবেন না, ওসবের কিচ্ছু প্রয়োজন নেই। বিমান, আসলে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি। বুঝতেই পারছেন কত বছর ধরে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। শেষ কবে দেখেছিলাম আমরা? Well, তা 2 বছর তো হবেই। তখন সংসদ থেকে আমাদের ডক্টর বিদ্যালয় ঠিকানাটা জানানো হয়েছিল। রাইট। তবে আমাদের কথা বলবার কোনো অনুমতি দেওয়া হয়নি। আসলে কি জানেন মিস্টার রে, কার্গিল ওয়ারে প্রায় 1000 খানেক সোলজার নিখোঁজ হয়েছিল। তাদের ফিরে পাওয়ার আশা তাদের পরিবারে তো থাকতেই পারে। তবে সব ক্ষেত্রেই যে জেনুইন ক্লেমেন্ট তারা, এটাও ঠিক নয়। তাই একটা গোপনীয়তা, একটা মিনিমাম সিক্রেসি। Am I right, Mrs. Sen? 100 বার। Come on, have some cold drinks. Please, ma'am. কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, সমস্ত রকমের প্রমাণ দেওয়ার পরেও এত দেরি হচ্ছে কেন? সব ব্যাপারে গভর্নমেন্টের গোছ রনীতি। কিছু করবার নেই স্যার, এর সাথে এতগুলো টেকনিক্যাল ঝামেলা জড়িয়ে আছে, পরে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে। So what type of complication do you foresee? এই ধরুন বিরোধের মান্থলি স্যালারি, পিএফ, ডিএ আর টোটাল পেনশন এই গত 14-15 বছরে প্রায় 60-62 লাখ টাকার কাছাকাছি। মানে আমি বলতে চাইছি এই টাকাটার জেনুইন ক্লেমেন্ট কে বা কারা, এটাও ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। 60-62 লাখ টাকা। কিছু মনে করবেন না মিস্টার গুপ্ত মিস্টার গুপ্ত, এই অ্যামাউন্টটা ডাবল আমি আমার ভাইকে ফিরে পাওয়ার জন্য আপনার গভর্নমেন্টকে দিতে পারি। একদম ঠিক স্যার, একদম ঠিক। রেয়ানরে টাইকুনদের কাছে এই টাকাটা তো কোনো ফ্যাক্টরই নয়। ওই বিরলের লিগ্যাল পজিশনের জন্য লোকেও তো ইগনোর করা যাবে না। প্লিজ এইসব কথা এখন থাক, ও কোথায়? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এসব বর্ণনা কি থাক। মিস্টার গুপ্ত, হ্যাঁ, বলুন। আপনি বরং বিলনকে গিয়ে ডেকে নিন। ঠিক আছে। মানবাবু, আপনি আমাকে প্লিজ আসুন। ম্যাডাম, আপনি কিন্তু ধৈর্য হারাবেন না। মিসেস সেন, গত 14 বছর ধরে আমি এই ধৈর্য নিয়ে অপেক্ষায় আছি। ব্যাস, আর কয়েকটা সেকেন্ড। আপনিই তো বৌদি। নামেই বলতি, ওরা দুজন প্রায় সমবয়সী। পরে ভদ্রর সাথে বিয়ে হবার পর আচ্ছা আচ্ছা। ও কোথায়? ধীমান বাবুর সাথে আসছে। আচ্ছা। বাগানে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। কি? একটা বাগানে সাদা মার্বেলের মূর্তি আছে, দেখে মনে হয় যেন অসমাপ্ত পাথর একটি মেয়ের মুখের আদল ফুটে ওঠার আগে থেমে গিয়েছে। অদ্ভুত কাজ। ওরা ব্রাঙ্কুসির দ্য স্লিপের রেপ্লিকা। লুবেদের ধারে কাছে মাস্টারদের এরকম বহু কাজের রেপ্লিকা পাওয়া যায়। ও তাই নাকি? বিরলকে দেখলাম ওই মূর্তিটার সামনে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। ওটা অর্ঘ, অর্ঘ। ওই স্কাল্পচারটা ভীষণ ফেভারিট ছিল। ঘন্টার পর ঘন্টা ওর সামনেও বসে থাকতো। তুমিও বসে থাকতে, তাই না? Don't talk nonsense. আসুন না প্লিজ। বিলন, এসো। এসো বিলন, এসো। দেখো, এরা সবাই তোমার। তোমার নিজের, তোমার আপন। হৃদয়কে অনুভব করবার চেষ্টা করো। রিল্যাক্স বিলন, রিল্যাক্স। সহজ হও। যাও, ভালো করে ওদের দিকে তাকাও। যাও।
সরি। আমি কিছু মনে করতে পারছি না। Come, I'll show you your room. Esho, right here. This way. Esho. এই দেখো তোমার ঘর, ঠিক যেভাবে তুমি ছেড়ে দিয়েছো। তারপরে এখানে কোনো কিছুতে আমরা হাত দিই না। আমার ঘর। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ওই বাক্সটাতে কি আছে? ও, এতে তোমার ছোটবেলার সব খেলনাগুলো ভরে রেখেছি। এই দেখো, তোমার এয়ার পিস্তল। এয়ার পিস্তল? এটা দিয়েও কি করতো? কিন্তু মানে সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি এটা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে, আর পাখি দেখলে শিউ, এমনকি বাড়ির পোষা পাখিগুলোর নিস্তার ছিল না, কিন্তু সব কটা বাজারগারকে শেষ করে দিয়েছিল। ও কি শুধু মেরেই ফেলতো, না কোনো বিশেষ পাখিকে দানা টানা খাওয়ানো হতো বা কাঠবিড়ালির সাথে কথা বলা এরকম কিছু? না না না, সেসব কিছু ছিল না। তোমার মেরে ফেলার দিকে এই ঝোঁকটা বেশি ছিল। এই দেখো, তোমার আরো সব খেলনা। এই যে ডার্ট, এই নানচা, আচ্ছা, আর কিছু নেই? যেমন ওই কাঠের ঘোড়া বা ইয়ো লাটাই এরকম কিছু? ও বাবা, ওইসব দেখলেই তুমি রেগে যেতে। রেখে যেত? হ্যাঁ, ঠিক আছে, এটা রেখে দিন, এটা থেকে আর বেশি সাহায্য পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ওর কোনো বন্ধু ছিল না? অনেক বন্ধু ছিল স্কুলে, কলেজে। না, মানে এমন কোনো বন্ধু যার সাথে ও খেলতো, গল্প করতো, মানে ওই সিঁড়িতে, বাগানে, ছাদে কাউবাই কাউবাই খেলতো, এরকম কেউ? বললাম তো, অনেক বন্ধু ছিল। এখন বিশেষ কারো নাম নেওয়াটা তো আর সম্ভব না। না না, একটু মনে করে দেখুন না, মানে যার যার গল্প ছাড়া ওর ছোটবেলার গল্পটা সম্পূর্ণ হয় না, এরকম কেউ? একজন ছিল যার সাথে তোমার বন্ধুত্ব একেবারে নেক্সট টু স্কিন ফ্রেন্ডশিপ ছিল। হ্যাঁ, কে সে? ব্যাপারটা আমরা তোমাকে এখনই জানাতে চাইছিলাম না। কেন? একটা বিশ্রী ঘটনা জড়িয়ে আছে তাই। কি সে ঘটনা? আসলে বন্ধুত্বটা দেখেনি, নষ্ট হয়ে গিয়েছিল। কে জানে, হয়তো ভালোর জন্যই হয়েছিল। ভালোর জন্য নষ্ট হয়ে? ফ্রেন্ডস তো আপনারা কেউ মিটমাট করে দেওয়ার চেষ্টা করেনি? ছোটবেলায় এই ধরনের ঝগড়াঝাটি, মারামারি সবাই করে থাকে। সেরকম একটা বিরাট কিছু ব্যাপার নয়। না, কিন্তু কোনো একটা কারণ তো ছিল, প্লিজ আমার কাছে লুকোবেন না। একটা দুর্ঘটনা, মানে আই মিন জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ছোটবেলায় বাচ্চারা খেলতে খেলতে ঝগড়াঝাটি, মারামারি এসব তো করেই থাকে। সেই রকমই কিছু একটা হয়েছিল। হ্যাঁ, তারপর? ওই খেলতে খেলতে তুমি বোধহয় ওকে ধাক্কা টাক্কা দিয়ে দিয়েছিলে, ফলে ও পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায়। তারপর কি হয়? সে মেরুদণ্ডে চোট পেয়েছিল। এমনিতেই একটু উইক ছিল ছেলেটি। হ্যাঁ, উইক ছিল। তারপর কি হলো? উঠে দাঁড়াবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। পঙ্গু হয়ে গিয়েছিল বলুন? তো ঘটনাটা কোথায় ঘটেছিল, স্কুলে না বাড়িতে? এসব কথা তুমি এতদিন বাদে এখন কেন তুলছো? কি প্রয়োজন? প্রয়োজন আছে। একটা সামান্য ঘটনায় হয়তো সম্পূর্ণ অতীতকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনারা তো আপনাদের ছেলেদের ফিরে পেতে চান, কি চান না? বলুন, ঘটনাটা কোথায় ঘটেছিল, স্কুলে না বাড়িতে? বাড়িতে। বাড়িতে? কোথায় সেই জায়গাটা, আমি দেখতে চাই। আচ্ছা, এখন এসব ঘটনা জেনে কোনো লাভ আছে কি? সেটা না হয় আমি বুঝবো। এসব আমার সাথে।
এই যে সিঁড়ি, এখান থেকে। এখান থেকে? হ্যাঁ, আপনারা তখন কোথায় ছিলেন? আমরা একটা পার্টিতে গিয়েছিলাম। ওকে নিয়ে যাননি কেন? খুবই পছন্দ করতে না ওই সমস্ত পার্টিতে যাওয়া। কি করে জানলেন? ও আপনাদেরকে বলেছিল? না, আমরা মালিনীর মুখে সব জেনেছিলাম। মালিনী এসে? বার অ্যাটেন্ডেন্ট। বাহ, একজন অ্যাটেন্ডেন্ট বললো আর আপনারা তার কথা বিশ্বাস করবেন? অবিশ্বাস করবার কোনো কারণ ছিল না। সত্যি কি তাই? হ্যাঁ, এটা যদি একটা অ্যাক্সিডেন্টের ঘটনাই হয়ে থাকবে তাহলে তাহলে নিশ্চয়ই ও খুব কেঁদেছিল। হ্যাঁ, খুব দুঃখ পেয়েছিল, ক্ষমাও চেয়েছিল নিশ্চয়ই। আমি তো বুঝতে পারছি না এতদিন বাদে তুমি এই সামান্য ঘটনাটা নিয়ে কেন এত উত্তেজিত হয়ে পড়ছো। হ্যাঁ, ঠিক বলেছেন, সামান্য। কিন্তু ভুলে যাবেন না, আমরা একটা বড় ঘটনার ইনভেস্টিগেশনে নেমেছি। এই সামান্য ঘটনায় হয়তো একটা সম্পূর্ণ অতীতকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ঠিক করে বলুন না, কি হয়েছিল ঘটনাটা? কি বলবো, এটুকুই বলতে পারি যে একটা তুচ্ছ ছেলে মানুষই। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের বলতে হবে না। ওই মালিনীকে ডাকুন, যে নিজের চোখে দেখেছিল ঘটনাটা, আমি তার মুখ থেকে শুনতে চাই। তুমি ঠিক সেই আগের মতোই অ্যাডামেন্ট রয়ে গেছো। কেন বুঝতে পারছো না এর সঙ্গে কোনো সিরিয়াস ঘটনা জড়িয়ে নেই? আমি তো বুঝতেই পারছি না তুমি আননেসেসারিলি কেন এত টেনসড হয়ে পড়ছো। কেন বুঝতে পারছেন না, তাই না? হ্যাঁ, আপনাদের এই না বোঝাটা একটা মানুষের সম্পূর্ণ অতীতকে নষ্ট করে দিতে পারে। এই ব্যাপারটা বোঝেন? হ্যাঁ, বোঝেন এটা? ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। Obro, I'll join you in a few minutes. বুঝতে পারছি। ওকে মম। সামান্য ঘটনা। What's the matter? Are you feeling unwell? আমার মনে হচ্ছে আমি একটা ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছি, জানেন? মুহূর্তের মধ্যে হাজার হাজার বুলেট এসে আমাকে ঝাঁঝরা করে দেবে, কিন্তু বুলেটগুলো আসছে না। কি মারাত্মক অপেক্ষা! আপনাকে বোঝাতে পারবো না। হয়তো এই সামান্য একটা অ্যাক্সিডেন্টের ঘটনায় অর্ঘকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, অথবা আমি আজীবন বিলবি থেকে যাই। আমাকে ডেকেছিলেন ম্যাডাম? অর্ঘ তোমার সাথে কথা বলতে চায় সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। আপনি চুপ করুন প্লিজ, আমাদেরকে একটু কথা বলতে দিন। আর যদি ভালো হয় আমাদেরকে একটু একা ছেড়ে দেন। তুমি যা বলবে তাতেই আমরা রাজি। শুধু চাইছি তুমি ফিরে এসো। আমি আপনাকে ডেকে নেবো। আই এম এক্সট্রিমলি সরি। As you wish. আপনার নামই মালিন? কেন, আপনি জানেন না? না, আমি সত্যি জানি না। আপনি ছোট সাহেব, আপনি। না, আপনি কি করে জানেন? আমি জানি। না মানে আপনি জানেন, কিন্তু এত শিওর হয়ে বলছেন কি করে? আপনি আমায় জিজ্ঞাসা করছেন? নিজেকে প্রশ্ন করুন, উত্তরটা পেয়ে যাবেন। আমি তো সামান্য মানুষ, আপনাদের কর্মচারী। আমার মুখ থেকে শুনতে আপনার ভালো নাও লাগতে পারে। আমার ভালো লাগবে না মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন। সেদিনও কিছু বোঝেননি? আমার জীবনটা তছনছ করে দিয়েছিলেন, সেদিনও বোঝেননি? কত বছর এই গ্লানি নিয়ে পড়ে আছি, শুধু এই ভেবে যদি কোনোদিন ফিরে আসেন তবে জিজ্ঞাসা করব কেন কেন আমায় নষ্ট করলেন। ক্ষমতা আছে বলে, টাকার জোর আছে বলে, যা খুশি তাই করেও পার পেয়ে যাওয়ার মতো সামর্থ্য আছে বলে, বলুন জবাব দিন। আপনার এই ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আচ্ছা, যে ও কি আপনাকে ভালোবাসতো? ভালোবাসার অভিনয় করে আমার অসহায়তার সুযোগ নিয়েছে। আপনি জানতেন না? আপনি জানতেন না আপনি অসহায় ছিলেন? আপনি জানতেন না পুরুষেরা এই ধরনের সুযোগ নিয়ে থাকে? পৃথিবীর নোংরা দিকটা, পাপের ছবিটা তখনও দেখিনি। দারিদ্র্যের যন্ত্রণা ছিল, কিন্তু কখনো অসম্মানজনক বলে মনে হয়নি। ঠিক, দারিদ্র্যের সুযোগই আসলে অসম্মানের ব্যাপারটা ঘটে। আচ্ছা,
আচ্ছা, ওর সাথে আপনার সম্পর্কটা ঠিক কিভাবে গড়ে উঠেছিল? এখন আর এসব কথার জবাব দিতে আমি বাধ্য নই। না না প্লিজ, আমি আপনাকে কোনো কথা জবাব দিতে বাধ্য করছি না। একটা কথা বুঝবার চেষ্টা করুন। এরকম আরো অনেক ঘটনা আছে যার মীমাংসা এখনো হয়নি। এমন অনেক ঘটনা আছে যাকে নিছক তুচ্ছ ছেলে মানুষই বলে চালানো হয়েছে। এমন অনেক ইমোরাল অ্যাক্ট যাকে নিছক সাদা মাটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এসবের একটা সমাধান সূত্র আমাকে খুঁজে বার করতেই হবে। সেই কারণে আমার জানা দরকার ওর সাথে আপনার সম্পর্কটা ঠিক কিভাবে গড়ে উঠেছিল। প্লিজ প্লিজ আপনি বলুন, এরপরে আর এই সত্যটা আপনি সবার সামনে জানাবার সুযোগ পাবেন না, প্লিজ। সত্য জানিয়ে বা কি লাভ? অতীতটা ফিরে পাবো? হয়তো পাবেন না। অতীত ফিরে পেতে কেই বা চায়, সেখানে লাভের থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ক্ষতি ঠিক আছে, আপনি আসতে পারেন, আপনাকে আর কিছু বলতে হবে না। সবে আপনাদের বাড়িতে এসেছিলাম। সেন্ট জনস ফাউন্ডেশন থেকে আমাকে পাঠানো হয়েছিল। আপনার মার একজন অ্যাটেন্ডেন্ট দরকার ছিল। ওসব কথা থাক, আপনার সাথে সম্পর্কের গল্পটা বলুন। অনেক ভাই বোনের সংসার থেকে এসেছিলাম। সেখানে অভাব ছিল, কিন্তু দারিদ্র্যের কোনো প্ল্যানই ছিল না। তাই বোধহয় একটা ব্যক্তিত্ব তৈরি হয়ে গিয়েছিল। খুব স্বাভাবিক নিজস্ব একটা মতামত তৈরি হয়েছিল। যদিও আপনাদের মতো পরিবারে চাকরি করতে এসে বুঝেছিলাম এখানে নিজস্ব মতামত বলে কোনো অধিকারের কথা ভাবাটাই বোকাম। তবে আপনার মা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। হয়তো সেই কারণে একজন সাধারণ দরিদ্র মেয়ের সাথে আপনার বন্ধুত্ব হয়েছিল। কি করে বুঝলেন বন্ধুত্ব হয়েছিল? স্রেফ অনুমান? বয়সটা তখন স্রেফ অনুমান নির্ভরই ছিল। তারপর যে বেশি আপনি আমার প্রতি লক্ষ্য রাখতেন তা নয়, বেশিরভাগ সময়টাই আপনার বন্ধু বান্ধবদের সাথেই কাটত। এরই ভিতর মাঝে মধ্যে যখন তখন নিজের ঘরে ডেকে পাঠাতেন নানান অজুহাতে। এই হয়তো কোনো একটা বই পাচ্ছেন না, কিংবা দেয়ালে কিছু একটা ঝুলাতে হবে, আমাকে ডাকলেন সাহায্যের জন্য। আর এভাবেই একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার সহজ সরল বুদ্ধি দিয়ে এখন তাই বুঝতাম, কিন্তু তখনও ভাবিনি এর ভেতর একটা নোংরা চক্রান্ত আছে। তারপর কি হলো? একদিন দুপুরবেলা আপনি বাড়ি ফিরে এসেছিলেন। হঠাৎ বাড়িতে আর কেউ ছিল না। আমি নিচে কাজ করছিলাম। উপর থেকে বেল বাজিয়ে আপনি আমার ডেকে পাঠান। ইয়েস, ডেকে পাঠায়। তারপর কি হলো? তারপর 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 আমি 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 ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি আমি আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি কিচ্ছু বুঝতে পারিনি। কি ঘটে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি। কি ঘটে
ঘটনাটা আর কেউ জানতে পারেনি? আপনি কাউকে জানাননি? না, ও কিছু বলেছিল তারপর? বলতো, ভয় দেখাতো, ভালোবাসার কথাও বলতো। বিশ্বাস করতেন সে সমস্ত কথা? না, যদি যদি অন্য কোনো বিপদ এসে দাঁড়াতো তবে কি করতেন? আত্মহত্যা। Yes. ওই একটাই মাত্র আলটিমেট স্বাধীনতা, মানুষের থেকে কেউ কখনো কেড়ে নিতে পারে না। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ওই ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? কি নাম ছিল ছেলেটির? আশিস, আশিস চৌহান। আশিস আশিস চৌহান। কি ঘটেছিল ঘটনাটা? না না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নিজের কথাটা বলতে পারলেন আর এই ঘটনাটা বলতে ভয় পাচ্ছেন? আমাদের কথা আমি ছাড়া আর কেউ জানে না, কিন্তু আশিস চৌহানের ব্যাপারে আমাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। খবরের কাগজেও সেই সময় এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু রহস্যটা শেষ পর্যন্ত রহস্যই থেকে যায়, তাই না? কি ঘটেছিল ঘটনাটা? আশিস আমার খুবই ঘনিষ্ঠ ছিল, প্রায় এই বাড়িতে আসতো, রাত কাটাতো। একদিন বিকেলে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আপনি তখন কোথায় ছিলেন? আমি আমি ম্যাডামের ঘরে আমার অ্যারেঞ্জমেন্ট করছি। হ্যাঁ, তারপর কি হচ্ছে? চেঁচামেচি শুনে বাইরে আসি, হ্যাঁ। দেখি ল্যান্ডিং এর কাজটায় দাঁড়িয়ে আপনি আপনি আশিসকে কিছু বলছেন। তারপরে কি হলো? রাগে চোখ লাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর? তারপর তারপর আশিস আপনাকে একটা চড় মেরেছিল। তারপর কি হলো? চুপ করে থাকবেন না, তারপর কি হলো? তারপর তারপর আপনি আপনি ওর উপর ঝাঁপিয়ে এলো পাথরে মারতে শুরু করেন। আমি আমি থামাবার জন্য সিঁড়ি দিয়ে উঠে আসবার আগেই আপনি 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 উপর থেকে ওকে ওকে সোজা নিচে ফেলে দেন। নিচে? নিচে নিচে মানে নিচে। কোথায়? গ্যালারিতে। গ্যালারিতে? কোন গ্যালারি? গ্যালারি। আমার সাথে আসুন, আমার সাথে আসুন, এদিকে আসুন, আমার সাথে আসুন। কোন গ্যালারি? এখান থেকে? না না, এখান থেকে নয়। তাহলে? সেই সেই পেছনের গ্যালারি, সেই বাগানের দিকটায়। পিছনের গ্যালারি? স্ট্রেঞ্জ। আমাকে যে এক্ষুনি বলা হলো এখান থেকে? আসলে আসলে সবাইকে তাই বলা হয়েছিল সেদিন। আপনি তো আসল সত্যটা জানতেন, সবাইকে বলে দেননি কেন? বাহ, দারুণ বললেন। বাড়ির মালিকেরা বলছেন সত্যটাকে গোপন রাখতে, আর একজন সামান্য অ্যাটেন্ডেন্টের কাছ থেকে জানতে চাইছেন সে কেন সত্যটা বলেনি। বাহ ছোট সাহেব, বাহ। সত্য বলবার দায়িত্ব বুঝি শুধু গরিবদের? আপনাদের ক্ষমতা আছে বলে যে কোনো সত্যকে লুকিয়ে ফেলবার অধিকার অর্জন করেছেন, তাই না? আপনার প্রত্যেকটা প্রশ্ন এত সত্য যে এর জবাব আমার কাছে নেই। তবে সেদিন যদি আসল সত্যটা সবার সামনে বলে দিতেন হয়তো বা কারোর পক্ষে ভালো। হয়তো ভালো, কিন্তু কিন্তু আমি নিজেও চাইতাম না ব্যাপারটা জানাজানি হয়ে যায়। আপনার অমঙ্গল আমি চাইতাম না। কেন চাইতেন না? ওর সাথে আপনার অভিজ্ঞতা তো খুব একটা সুখের ছিল না তাহলে? আপনি আপনি কোনোদিনও সেটা জানবার চেষ্টা করেননি।
with you. আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। সেটা বোধহয় আমরা সবাই চাই। আশা করি প্রথমে কথা বলার সুযোগটা আমি পাবো। সব সময় সব ব্যাপারে প্রথম থাকতে চাও কেন বলো তো? এটা কি তোমার অভ্যেস নাকি ভ্যানিটি? প্রথমে থাকবার ইচ্ছে কেন সে নিয়ে কোনো আলোচনাই করতে আসিনি। ইনফ্যাক্ট এ নিয়ে কোনো রিকোয়েস্ট আমি তোমাকে করতাম না। এটা অবশ্য ঠিক কথাই বলছো। তোমার সাথে কোনো আলোচনাই চলতে পারে। তবে একটা কথা তোমার জানিয়ে দিতে চাই, ও আমার ভাই আর এটা আমাদের ফ্যামিলি ক্রাইসিস, কোনো পলিটিক্যাল বার্গেনিং নয়, বুঝতে পেরেছো? শুনে ভালো লাগলো। এতদিনে তাহলে পলিটিক্যাল বার্গেনিংটা বুঝতে পেরেছো? এর সাথে আরো একটা কথা মনে করিয়ে দিই। এই পলিটিক্যাল বার্গেনিং এর সুযোগটা সবথেকে বেশি তুমিই তুলেছো, তাই নয় কি? Look, তোমার সাথে কোনো কথা বলবার ইচ্ছে আমার নেই, so don't waste your energy and leave. Same with me also. আমার কথা বলবার কোনো ইচ্ছে নেই। Anyway, I don't want to put you off. ওর সাথে কথা বলবার সময়টা আমি আমার নতুন করে ঠিক পার করে নিই। আর তার জন্য রেস্ট দিয়ে কোনো অনুমতি বা সাহায্যে আশা করি কোনো প্রয়োজন হবে না। আর হ্যাঁ, ওর সাথে কথা বলবার সময় আমার বেশি এক্সাইটেড হয়ে পড়ো না। তাতে তো হিতে বিপরীতই হতে পারে। কিছু কিছু শব্দ না হয় নাই জানা নেই। ওকে, গুড নাইট। এসো। বসো। নো থ্যাঙ্কস, আমি খাই না। সে কি, তুমি তো আগে চিমনি ছিলে। কি জানি হবে বা। So, drinks, any? নো থ্যাঙ্কস। মালিনীর সাথে কথা হলো? হুম। কি বললো? ঝগড়ার কারণটা কি ছিল? সেফ ছেলে মানুষই, তাই না? আর তো ওই বয়সে এছাড়া কি বা হতে পারে বলো? আপনি অর্ঘকে খুব ভালোবাসতেন, তাই না? Well, ও আমার ছোট ভাই ছিল। ছোট ভাই শুধু সেই কারণেই ভালোবাসা? ভালোবাসার আর অন্য কি কারণ থাকতে পারে বলো? ধরুন কোনো দুর্বলতা, বলে এই ধরনের সমস্যা কি কেউ কোনোদিনও ভালোবাসতে পারে? সমস্যা? এটা অবশ্য ঠিক কথাই বলেছি। তুমি একটা লিভিং সমস্যাই ছিল বটে। সবসময় এই ভয়ের মধ্যেই থাকতাম, এই যেন কোনো কাণ্ড না বাঁধি। সত্যি কথা বলতে কি, আজও সেই ভয় নিয়ে বসে আছি, যাতে অ্যাক্সিডেন্ট বা তার চাইতে বেশি কিছু শুনে না থাকি। আরো কোনো ভয়ঙ্কর ঘটনা বাকি আছে বুঝি? সবকটার জন্য যে তুমি দায়ী সে কথা তো বলা যাবে না। আপনার সে কথাগুলো শেয়ার করতে? না, সবাই করতো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতাম ওকে বুঝবার। শুনে ভালো লাগলো। অবশ্য তোমাকে খুব একটা দোষও দেওয়া যায় না। খুব একা কেটেছে তোমার ছোটবেলাটা। চাকর বাকরদের মধ্যেই বড় হয়ে ওঠে। বাবা তো বছরে 8-10 মাস বাইরেই থাকতেন। মারও হাজারটা সোশ্যাল কাজ ছিল, ফলে নিজের জগৎ তুমি নিজেই তৈরি করে নিয়েছো। আপনি সে সময়টা কোথায় ছিলেন? আমাকে তখন স্কুলের হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছুটিতে আমি বাড়িতে ফিরতাম, তবে তারপর আমাকে গ্রাজুয়েশনের জন্য স্টেটসে পাঠানো। তার মানে ওর ভাগ্যে কোনো ভালো স্কুল বা বিদেশি ইউনিভার্সিটি জোটেনি? না, তা নয়। তোমাকে তো দুনিয়া ভর্তি করে দেওয়া হয়েছিল, তবে তুমি আমি তোমার সেখানে মন বসেনি। তারপর তোমাকে এখানে দিল্লিতে সেন্ট কলম্বাসে ভর্তি করে দেওয়া। তার মানে ও আপনার সান্নিধ্য খুব একটা বেশি পায়নি? না পাওয়ারই মতো।
তবে যখনই ছুটিতে বাড়িতে আসতাম তোমাকে নিয়েই ব্যস্ত রাখতাম নিজেকে। আমার বকে যাওয়ার অন্যান্য ঘটনাগুলো বলবেন প্লিজ? কেন শুনতে চাও বলো তো? কি লাভ? সেটা না হয় আমি বুঝবো। কলেজে পড়বার সময় একজনের গাড়ি চুরি করেছে। আপনার কি মনে হয়েছে? লজ্জা পেয়েছিলেন, না ভেবেছিলেন আপনার ছোট ভাই ভীষণ অ্যাডভেঞ্চারাস? চুরিটাকে বোধহয় অ্যাডভেঞ্চারের মধ্যে ফেলা যায় না, তাই না? তারপর তারপর বাবার সই নকল করে একবার কোম্পানির অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা তুলেছিল। এতে বাবার খুব অসুবিধা হয়েছিল। মাত্র 5 লাখে বাবার অসুবিধা হয়েছে? মানে রেজ এন্ড রেজ এর মাত্র 5 লাখে অসুবিধা? না না না, তা নয়। আসলে বাবা খুব আপসেট হয়ে পড়ছিলেন, লজ্জা পেয়েছিলেন। বাবার অন্যান্য বন্ধু বান্ধবদের মনে হয়েছিল বাবা বোধহয় খুব একটা ভিজিলেন্ট গার্জেন নয়। হাজারো ছেলে চুরি করবে আর বাবা মেনে নেবে, সেটা কি চলে? চলে না। বিজনেসম্যানদের কাছে জোচ্চুরি শব্দটা খুব নতুন। তুমি কিন্তু ঠিক সেই আগের মতোই রয়ে গেছো, ক্রুড। না তা নয়, আসলে টাকাটাকে যেভাবে তুমি খরচা করেছিলে সেটা ঠিক ভদ্র সমাজে বলবার মতো নয়। কি যায় আসে তাতে? না, যাদের টাকা আছে তারা এসব মরাল টরালের ধার ধারে না, মরালের ধার তারা ধারে যাদের টাকা নেই, ক্ষমতা নেই। আচ্ছা, একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, এত সমস্যা সত্ত্বেও আমাকে আপনাদের জীবনে কেন কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন? আপনাদের তো মশাই সমাজ বিরোধীদের হৃদয় পরিবর্তনের কাছে নেমে পড়া হচ্ছে। অদ্ভুত অদ্ভুত ধৈর্য আপনার। ধৈর্য? এরকম ধৈর্যের পরীক্ষা আমাকে আগেও বহুবার দিতে হয়েছে। বহুবার শুনি সে সমস্ত ঘটনা। না এখন রাখা তোমার সাথে বোধহয় একটু কথা বলতে চাই, তাই না, আমাকে। আপনি বলতে পারেন, কারণ আমি যে আপনার সেই সুমহান ভাই নই, এটা তো ফ্যাক্ট। না না, তুমিই সে। শুধু তোমার সেই জেদি উদ্ধত একরকম ভঙ্গিটা পাল্টে গিয়ে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ দেখতে পাচ্ছি। বিশাল একটা বিষাদের ছায়া। বিশাল। আপনার আপনার কথা শুনে মনে হলো আপনার ভাইয়ের এই সমস্ত ইমোশনের কোনো বাড়াই ছিল। না 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 না, এভাবে ডাকলে ঠিক হবে না। অনেক প্রস্তুতি ছিল ওর মধ্যে, কঠোর স্বভাবেরও ছিল, এগুলো খুব সুন্দর ছিল, নিষ্পাপ, কোনো মলিনতার ছাপ ছিল না। ভয়ঙ্কর অপরাধ করার পরেও দেখেছি ওর চোখ দুটো আগের মতোই উজ্জ্বল, কোনোরকম গিল্ট ফিলিং এ ভুগতে পারে আমার। যেন মারাত্মক প্যাশন ছিল ওর, সেন্টিমেন্টাল ছিল। হাতের কাছে যা কিছু পছন্দের সেটা ওর চাই চাই। সবকিছু বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়েও নয়, সবকিছু শরীর দিয়ে চাইতো। কোনো রাগটাক ছিল না, চাইতো চাই। সেখানে যে 10 জনে কেউ কিছু ভাবতে পারে, লোক লজ্জার একটা ব্যাপার থাকতে পারে, সেসব পাত্তাই দিত না। অ্যাকোয়ার করবার জন্য যা খুশি তাই করবে। ব্যাপারটা খুব প্রিমিটিভ, আদি, but at the same point of time pure also. Yes, pure. কে জানে, হয়তো খুব রাজসিক বা যাদের রাজা হওয়ার যোগ্যতা আছে তাদেরই মানায় এসব। যেন বাবাকে ভালোবাসতো তবে নিজের কায়দায়। আমার একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম, আমার প্রতি ওরা বিশেষ কৃতজ্ঞতা করছিল। অর্থাৎ কারণটা যেদিন আমি জানতে পেরেছিলাম সেদিন আমি ওকে ঘেন্না করতে শুরু করেছিলাম, তাও আমি ওকে ক্ষমা না করে পারিনি।
কি করেছিল? আমি জানতাম অর্ঘ শরীরের দিক থেকে খুব স্ট্রং, কিন্তু মনের দিক থেকে ভীষণ দুর্বল। ভায়োলেন্ট মানুষটা যেরকম হয়ে থাকে, ওর ওই বয়সে একটা সামান্য ভুলের জন্য যে কোনো রকম মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমি নিজেও তো সেই সময় হাজার হাজার মাইল দূরে, ওরই বা কি বয়স, জাস্ট কলেজ গার্ল। কলেজ গার্ল? আপনি আপনি কার কথা বলছেন বলুন তো? উনি scoundrel। আপনার নামই তো অভ্র। অভ্র? অভ্র? সরি, ডিস্টার্ব করলাম। তোমাদের পিসি ফোন করেছিলেন, কাল আসছে। উফ, এরই মধ্যে উনি খবর পেয়ে গেছেন। এছাড়া ওনার অন্য কোনো কাজ আছে না? যদি পারো তাহলে মানা করে দাও। না না, অলরেডি আসবেন বলে যখন জানিয়ে দিয়েছেন, তখন মানা করাটা ভালো দেখাবে না। রিডিকুলাস। অর্ঘকে আমরা নিজেদের মতো করে পেতে চাইছি, এর মধ্যে এইসব বাইরে লোকে নাক গলানো আমার একদম ভালো লাগে। Well, Mom, we just can't help it. অর্ঘ স্টাডিতে আছে। তোমাদের কি এত কথা হলো? ব্যক্তিগত ব্যাপারে উৎসাহ না দেখানোটাই উচিত। ও, তোমার কথা বলবার ভঙ্গিটা ঠিক আগের মতোই আছে। তোমার আসবার খবর পেয়ে তোমার পিসি ফোন করেছিলেন। আমার পিসি? হ্যাঁ, কাল আসবেন। বেশি লিফট দিও না। দেখুন, আমার স্মৃতিশক্তি খুব একটা সুবিধে নয়, তাই এই পিসি সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে পারি। তোমার বাবার ছোট বউ রাজশ্রী রে, না কিছু মহিলা, আমাকে কম ভুগিয়েছেন তোমার ওই পিসাবটার পরে। কোনটা? ওই আশিসের অ্যাক্সিডেন্ট। ও, যা তা মিথ্যে রটিয়ে বেরিয়েছে। চৌহান থেকে উস্কে দিয়েছিলেন লিগাল অ্যাকশন নেবার জন্য। রাকার বাবা যদি সেই সময়টায় ইন্টারভিউ না করতেন, তাহলে আমরা বেশ মুশকিলে পড়ে যেতাম। এক নম্বরের ক্রিকেট ফিমেল। তুমিও যথেষ্ট ঘৃণা করতে। দেখুন, যাকে আমি চিনি না তার সম্পর্কে কোনো কমেন্ট করাটা বোধহয় আমার পক্ষে ঠিক হবে। তবে ইয়েস, আপনার ওই লাস্ট কথাটা শুনে আমি বুঝলাম যে কিছু মানুষের প্রতি ওর ঘৃণাও ছিল। নিশ্চয়ই, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট পুরুষদের মধ্যে সব থাকে, বেশ ভালো মাত্রাতেই থাকে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, ওর বন্ধুদের সাথে ওর কেমন সম্পর্ক ছিল? ভালো। এমতার পয়সা ওড়াতে আর ওরা তোমাকে খুশি করবার চেষ্টা করতো। তার মানে চামচাদের একটা দল ছিল বলছেন? আশিস, আশিসের সাথে ওর সম্পর্কটা? ও নিশ্চয়ই এই চামচাদের দলে পড়তো না? No, no. No. সেই দলে তাকে ফেলা যাবে। He was exceptional. Though he belonged to a very middle class family, you know. Yet, he was absolutely brilliant. Not only in studies, but in painting, sports, music. Rather, I must say that he was unique. তাহলে নিশ্চয়ই ওকে খুব হিংসে করতাম? এটা খুব অস্বাভাবিক কি? না, ভীষণ মাত্রায় স্বাভাবিক। হিংসা, ক্রোধ, জোচ্চুরি এ তো ভীষণ মাত্রায় স্বাভাবিক। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট পুরুষদের মধ্যে এসব তো থাকতেই পারে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এমন কিছু নেই যেটা শুনলে আমি একেবারে হুররে করে চেঁচিয়ে উঠবো? অনেক ঘটনাই আছে, কোনটা বলবো? বলুন না, যে কোনো একটা বলুন। এমনিতে তো তুমি যখন বছর 8 ছিলে সেই সময় বাহ, আপনি তো একেবারে সেই আদি পর্বে চলে গেলেন। হ্যাঁ, না না, একটু আগে আসুন, মানে আমার তরুণ বয়সের কোনো ঘটনা। আসলে বলছিলাম, ওই সময়টা তুমি কতটুকুই বা বাড়িতে থাকতে? বেশিরভাগ সময়টাই তো তোমার এইসব বন্ধু বান্ধবদের সঙ্গে কাটতো। আজ কোনো ডিস্কোথেক, তো কাল কোনো জ্যাম সেশন, কখনো ফার্ম হাউসে গিয়ে খুব হই হুল্লোড় করছো, তো কখনো ট্রেকিং কিংবা ফ্লাইং ক্লাবে গিয়ে সময় কাটাচ্ছ। তোমাকে কাছে পাওয়া আর ভগবানকে পাওয়া বলতে গেলে একই ব্যাপার ছিল। আর আপনার সময়টা কিভাবে কাটতো, মানে ওই বাড়িতেই? না, আমারও হাজারটা কাজ ছিল, হাজারটা কমিটমেন্ট।
এসওএস ভিলেজের সমস্ত দায়িত্ব, তারপরে অল ইন্ডিয়া উইমেন্স আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি, তার সমস্ত কাজ তো আমাকেই দেখতে হতো। সেই জন্যই আমাকে কখনো কাছে পাননি, তাই না? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমাকে কখনো খুব মজায় খুব হই হুল্লোড় করে হাসতে দেখেছেন? বলুন না। বললাম তো, তুমি তখন বাড়িতেই থাকতে না। আসলে সেই সময় থেকেই তুমি নিজেকে খুব বড়, খুব ম্যাচিওর বলে মনে করতে। যতই বড় অথবা খাবার টেবিলে আইসক্রিমের প্লেট থেকে আইসক্রিমটা ছিটকে ওঠে আপনার মুখে। আমি এমন কিছু তুচ্ছ অর্থহীন খুশি যা আপনার সাথে শেয়ার করেছি? না, আমি এই ধরনের কোনো ঘটনার কথা মনে করতে পারছি না। এসব এসব হ্যাপনি বলিউড ননসেন্স দেখা বা শেয়ার করার মতন যথেষ্ট বাজে সময় আমার কাছে ছিল না। মিথ্যা কথা। আসলে ছেলেটিকে ছেলে মানুষ থাকতেই আপনারা দেননি। না, মোটেই তা নয়। আসলে আসলে সেই সময় আমাদের সম্পর্কটা খুব একটা সহজ বা খুব নরমাল ছিল। তাই নাকি? আমরা কেউ কারোর সাথে কথা বলছিলাম না। এই ফ্যাক্টটা আমি ঠিক এই মুহূর্তে তোমাকে জানাতে চাইছিলাম না। ধন্যবাদ জানিয়েছেন বলে। তা ঠিকই কারণে কথা বলা বন্ধ হয়েছিল। আর কতদিন বন্ধ ছিল কথা বলাটা? বছরখানেক হবে, কিংবা হয়তো তারও বেশি। 1 বছর? অসম্ভব অসম্ভব, সত্যি ছিল দুজন। কি কারণে কথা বলা বন্ধ হয়েছিল? কারণ ছিল তোমার কিছু ব্যবহারে যথেষ্ট আপত্তি ছিল আমার, আর তুমি নিজেকে শোধরাবার কোনো চেষ্টাই করোনি। মানলাম, কিন্তু কিন্তু যেদিন আমি চলে গিয়েছিলাম, মানে যেদিন আমি ফ্রন্টে চলে যাচ্ছিলাম, সেদিন নিশ্চয়ই আপনি আমার কাছে এসেছিলেন, নিজে দু হাতে আমার কপালটা ধরে চুমু খেয়েছিলেন, ওই চোখের জলে টিউলিপটা ভিজিয়ে দিয়েছিলেন। না, সেসব কিচ্ছু করিনি, প্রয়োজন বোধ করিনি। তাছাড়া অন্যায়টা তুমি করেছিলে। আমি আমার বেডরুমে অপেক্ষা করছিলাম, কিন্তু বিদায় নিতে তুমি আসনি। তুমি কি ভেবেছিলে আমি কাঁদতে কাঁদতে তোমার ঘরে গিয়ে বিদায় জানাবো? সব ন্যাকামো আমার হাতে নেই। সময় আমার বয়সটাই বা কত ছিল, ওই চলে যাওয়ার গুরুত্বটাই হয়তো অনুমান করতে পারিনি। কি করতে চলেছে আমার সাথে সেটা হয়তো বুঝতেই পারি, কিন্তু আপনি তো জানতেন। বলুন, জানতেন না? হ্যাঁ, জানতাম, প্রথম থেকেই জানতাম। কিন্তু আমি যা করতাম তুমি ঠিক তার উল্টোটাই করতে। শর্ট সার্ভিস কমিশনে একটা পেটি লেফটেন্যান্টের চাকরি আমাদের ফ্যামিলিতে ভাবা যায় না, কিন্তু তুমি স্রেফ নিজের অহংকার বজায় রাখবার জন্য সোজা সিঁড়ি দিয়ে নেমে চলে গিয়েছিলে। তবু আপনি আমার কাছে আসতেন, আমার কাছে এসে আমাকে বকে মেরে ভালোবেসে তারপরে না হয় শেষ বিদায়টা জানাতেন, আমাকে না হয় কারবার একটু সুযোগ করে দিতেন। অসম্ভব। তা করতে হলে আমাকে তোমার মুখের দিকে তাকাতে হতো, যা সে সময় সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? কি ছিল আমার মুখে যার জন্য আমার মুখের দিকে তাকানো যেত না? কি ছিল আমার মুখে যার জন্য নিজের ছেলের মুখের দিকে তাকানো যেত না? তোমার চোখ দুটোতে সে সময় রাগ আর ঘৃণা ছাড়া আর কিচ্ছু ছিল না। সে সময় তুমি আমাকে অসম্মান ছাড়া আর কিচ্ছু দিতে না। তবু আপনি আমার কাছে আসতেন, আমার কাছে এসে আমার সামনে কেঁদে বলতেন, মায়ের উপরে রাগ করে থাকতে নেই বাবা, আমার উপরে রাগ করে থাকিস না। এই বলে কেন আমার বুকে টেনে নেননি? What did you say? আমি কাঁদতাম। দোষটা তোমার ছিল, আর আমি তোমার মা তোমার সামনে বসে নাটক করতাম। Yes, নাটক করতে। একজন মা নিজের ছেলের হাজারটা অন্যায় ক্ষমা করে দিতে পারে বলেই আপনাকে আমি বলছি। একটা 20 বছরের ছেলে যেখানে যাচ্ছে সেখান থেকে ফিরে আসবে কিনা নিজেই জানতো না, কি করতে চলেছে সে নিজেই জানতো না। হয়তো নিজের জেদ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল, কিন্তু আপনি তো মা, নিজের ছেলেকে বুঝবার দায়িত্বটা এড়িয়ে গেলেন এত সহজে। Oh, really? দায়িত্বটা শুধু আমার একা? তোমার কোনো দায়িত্ব ছিল না। তুমি যা করেছিলে তাতে আমার জায়গায় অন্য যে কেউ থাকলে ঠিক এই জিনিসটাই করতো। কি করেছিলাম আমি? এমন কি অন্যায় করেছিলাম যার জন্য নিজের ছেলের সাথে 1 বছর কথা বলাটা আপনি বন্ধ করেছিলেন? অন্যায়? আমাদের পারিবারিক মর্যাদা তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলে। পারিবারিক? তুমি জানতে আমাদের মতো পরিবারে কত বুঝে শুনে চলতে হয়। মনে যাই থাকুক না কেন, বাস্তবে তা করা সম্ভব হয় না। Really? তুমি জানতে, খুব ভালো করে জানতে যে তোমার
গল্পটা বলুন প্লিজ। তুমি একটা থার্ড গ্রেড মডেলকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে। আপত্তি কোনটাতে ছিল? থার্ড গ্রেড মডেলে না বিয়েতে, কোনটা? দুটোই। আসলে ওকে বিয়ে করার পিছনে তোমার অন্য কোনো কারণ ছিল না, স্রেফ একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? ইয়েস, আ ভেগ চ্যালেঞ্জ। ভেগ চ্যালেঞ্জ? তা নয় তো কি? যেহেতু ও তোমার সাথে রাত কাটাতে চায়নি, ঠিক সেই কারণে তুমি ওকে বিয়ে করবে বলে জেদ ধরেছিলে। ওদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, ছিল জাস্ট লাস্ট। ইয়েস, অনলি লাস্ট। কোনো বাবা মা এসব বরদাস্ত করে না। আর তাছাড়া যে মেয়ের প্রফেশন হচ্ছে মডেলিং, যার সোশ্যাল স্ট্যাটাস এই আমাদের ফ্যামিলির কাছে একটা বিগ জিরো ছাড়া আর কিচ্ছু নয়, তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবার কথা ভেবেছিলে। এটা অন্যায় নয়? আপনাদের কাছে, ইয়েস, আপনাদের কাছে, যেটা আমি মানতে বাধ্য ছিলাম না। ওর ছোটবেলাটা কেটেছে আপনাদের থেকে অনেক দূরে, বাড়ির চাকর বাকরদের মধ্যে। তখন আপনাদের পছন্দ অপছন্দের আভাস ওর কাছে এসে পৌঁছায়নি, কারণ আপনাদের সময় ছিল না। ওর কৈশোরটা কেটেছে একটা চরম উচ্ছৃঙ্খলতার মধ্যে। তখন আপনাদের শাসনের লাল চোখ ওকে বাধা দেয়নি, কারণ আপনাদের কাছে সময় ছিল না। যৌবনটাকে তুমড়ে যে গিয়ে যুদ্ধের মাঠে নেমেছিল, যেখান থেকে ফিরে আসবে কিনা সে নিজেই জানতো না। তাকে না হয় অন্যায়টা করতে দিতেন, যেমন 1000টা অন্যায়ের আগে করতে দিয়েছেন, কখনো বাধা দেননি। স্ট্রেঞ্জ, আনবিলিভেবল। তুমি বলতে চাও আমি তোমার মা হয়ে তোমার আগাম মৃত্যুর কথা ভেবে রেখে দেব? তুমি মরে যেতে পারো সেই ভেবে এই কল গার্লটার সঙ্গে বিয়েতে মত দিয়ে? আমার মৃত্যুর কথা পরে হবে, আমার বেঁচে থাকা নিয়ে কি ভেবেছিলেন, কিভাবে বেঁচে আছি একবার জানতে চেয়েছিলেন। আজ তুমি আমার কাছে এক্সপ্লেনেশন চাইছো? কি করিনি তোমার জন্য? যখন যা চেয়েছো তাই দিয়ে দিয়েছি। তোমার কোনো ডিমান্ডই অপূর্ণ রাখিনি। পরিবর্তে তুমি আমাকে কি দিয়েছো? শুধু অপমান। একদিন ডিনার টেবিলে সবার সামনে আমাকে মারবার জন্য হাত তুলেছিলে। পাগলের মতো চিৎকার করে বলেছিলে, I hate you! I hate you! এবার বুঝতে পেরেছো কেন সেদিন তোমার সামনে যাইনি? দরজা বন্ধ করে বসেছিলাম। সেই দিনটাতে মরে গিয়েছিলাম আমি। একজন মডেলকে ভালোবাসার শাস্তি হিসেবে নিজের মায়ের সাথে কথা বলবার অধিকার হারিয়েছিল। সত্যিতে আহত হয়ে পড়ে থাকবার হাজার গুণ যন্ত্রণা নিয়ে ডাকআউটের অন্ধকারে বসে চোখের জল মুছছে। মরবার অনেক আগেই মরে গিয়েছিল সে। hate you. I really do hate you. কি বললে? কি বললে তুমি? কি বললাম? কিছু বলেছি বুঝি? সরি, আমাকে ক্ষমা করবেন। আমি অর্ঘ নই। আসলে ওর কথা শুনতে শুনতে খানিকটা ইনভলভ হয়ে পড়েছিলাম, ব্যাস এইটুকুই। আসলে জানেনই তো, স্মৃতিশক্তি হারানো লোকের কাঁধ খুব একটা মজবুত হয় না, কোনো ভারী বোঝা সে নিতে পারে না। অর্ঘ, কি বলছো তুমি? ব্যাস, আর ওই নামে ডাকবেন না। অনেক ঘৃণা, অনেক বঞ্চনা জড়িয়ে আছে ওই নামটার সাথে। আমি বিলন,
ললিত থাকতে চাই। একটা একটা অসমাপ্ত নাম, কিন্তু এই নামটাকে আমি চিনি। ওই অর্ঘ নামটা শুনে আমার ভেতরটা মিশিয়ে ওঠে, বমি পায়। চলে যান প্লিজ। ঠিক আছে, চলে যাচ্ছি। তুমি যদি মনে করে থাকো তোমার কথা শুনে আমি কেঁদে ভাসিয়ে দেব, ক্ষমা চাইবো, তবে তুমি ভুল ভেবেছো। 14টা বছর আমি তোমাকে বাদ দিয়ে বেঁচে আছি, আর বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবো। আর একটা কথা বলে রাখি, একদিন প্রমাণ হয়ে যাবে যে তুমি অর্ঘ, আর সেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার পা ধরে ক্ষমা চাইবে সেদিন। আমার মনে হয় অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে যাবার প্রয়োজন আছে। তাই অনেক রাত হয়েছে, মনে আছে এরকম অনেক রাত করে তুমি আমার ঘরে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছো, মনে আছে? প্লিজ ফর গড সেক আমাকে একটু একা থাকতে দিন। Why not shocking? What's wrong with you? আমি বিরক্ত বোধ করছি। কারণটা না হয় জানা, কিন্তু চেঁচানোটা কি জন্য? জানতে চান আপনি? যে মুহূর্তে আপনার মুখটা দেখেছিলাম, সে মুহূর্তে আমার মনে হয়েছে আপনার থেকে দূরে থাকাটাই আমার পক্ষে অনেক বেশি ভালো। Oh, really? কথা বলতে শিখেছো তো? ভাষাটাও বেশ soft হয়েছে। তা দূরে সরে থাকবার কথা কেন ভেবেছিলে? কোনো অপরিচিত মেয়ের কথার জবাব দিতে আমি বাধ্য নই। তাই? ভেবে বলো, তুমি জানো অর্ক, তোমার সমস্ত রাগ যে আমি এক মুহূর্তে জল করে দিতে পারি, আসলে তুমি খুব ভালো মতোই জানো। মিসেস রে, আমার মনে হয় একজন অচেনা মানুষকে ভদ্রতা দেখানোর মতন যথেষ্ট শিক্ষাটা আপনার আছে। অচেনা? আচ্ছা, তোমার সেই কাশ্মীরের দিনগুলোর কথা মনে আছে, যেখানে তোমাদের সাথে আমাদের প্রথম দেখা হয়? আমার কিছু মনে নেই। স্বাভাবিক, জোর করে ভুলে যেতে চাইলে কি করে? আমার কিন্তু মনে আছে, একেবারে vivid। এই তোমাদের হাউস বোটটার নাম ছিল কুইন অফ কাশ্মীর, আর আমাদেরটা তিনচেনা। সেখানেই তোমাকে প্রথম দেখি, অসম্ভব রাগী আর অহংকারী। তবু ভালো তোমাকেই বেসেছিলাম। বাহ, দারুণ। হ্যাঁ, ভালোবাসলেন আমাকে, সাথে বিয়ে করলেন আমার দাদাকে। আপনি দেখছি দারুণ কাজের মেয়ে। তুমি জানো ঠিক কোন সিচুয়েশনের মধ্যে তোমার দাদাকে বিয়ে করতে হয়েছিল? রাতে আমি বাধ্য হয়েছিলাম। বাহ, আপনার মাধ্যমে একজন র্যাডিক্যাল মহিলা বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। হোয়াট আ জোক! ডোন্ট বি সার্কাস্টিক। আমাদের মতো পরিবারে বাবার মধ্যে সবার মত। ব্যক্তিগত জীবনে আমরা যতই স্বাধীন হই না কেন, সামাজিক জীবনটা কতটা ব্যক্তিগত নয়, এটা তো তুমি জানো। হঠাৎ করে সব কথা টেনে আছো কেন? আমি কিচ্ছু জানি না, শুধু একটা কথা বুঝতে আমার খুব অসুবিধে হচ্ছে। আপনি যাকে ভালোবাসলেন তাকে বিয়ে না করে দাদাকে বিয়ে করলেন, এই কথাটা বুঝতে আমার সত্যি খুব অসুবিধে হচ্ছে। বুঝতে হবে
হয়তো আমিও পারিনি, পারিবারিক কিছু নর্মস মানতে বাধ্য ছিল। হয়তো সান্ত্বনা একটাই ছিল, তোমাকে ওর কাছে পাওয়া যাবে। আপনি দেখছি খুব মেথডিক্যাল। ইয়েস, আমি খুব মেথডিক্যাল, ক্যালকুলেটিভ, কারণ আমার একটা অ্যাম্বিশন আছে। আর সেটা হলে তুমি। তোমাকে পাওয়ার জন্য আমি এমন যা খুশি করতে পারি। আমার সামনে এই সমস্ত আনএথিক্যাল কথাবার্তা বলবেন না প্লিজ। এথিক্স ওটা তো দুর্বলেরা ভাবে। সামাজিক কোনো সম্পর্কের কোনো বিশ্বাস নেই, ইভেন বদনামেরও কোনো আমার ভয় নেই। তুমি আমার অর্থ। ভুল করছেন, আমি অর্ঘ নই। এবার তুমি অর্থ নাও। ওর ক্ষেত্রে তাত্তা, ওর অন্ধকার, ওর ছায়া, তাই সে ওর ভালোটা না, ওর খারাপটা, ওর নষ্ট হয়ে যাওয়াটা, সেটাই আমি চাই। দেখো অর্থ, আমি সেই আগের মতো আছি কিনা দেখো। আমি জানি না আপনি আগে কেমন ছিলেন, তবে একটা কথা আপনাকে আমি খুব স্পষ্ট ভাষায় জানিয়ে রাখি, কোন মহিলার পক্ষে এই ধরনের কথা বলাটা অত্যন্ত বিশ্রী, অশালীন। এসব সাধু পুরুষের মতো কথা বলে কোথায় শিখেছো? যেসব মরালের কথা বলছো, একদিন এই দাদা স্ত্রীর সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কাটাতে। আমি ওসব কিছু জানি না, আর যদি সেটা হয়েও থাকে সেটা স্বীকার করব। তুমি কি জানো আর না জানো তাতে আমার কিছু এসে যায় না। অতীতটাকে যদি অস্বীকার করা যেত তাহলে জীবনটা তো অনেক সহজ হয়ে যেত। কিন্তু অর্ঘ, তুমি যতই ভুলবার চেষ্টা করো অভিশাপ তোমার করবে। এত সব বিতর্কের কোনো প্রয়োজন নেই। আমার অতীতকে আমি অস্বীকার করছি এবং তা আমি করব। শুধু এই জন্যে যে আমি তোমার দাদা স্ত্রী। তুমি জানো ঠিক কোন কোন পরিস্থিতির মধ্যে তোমার দাদাকে বিয়ে করতে হয়েছিল। তোমার কাছে তো কিছুই গোপন করা হয়নি। আমার বাবার পলিটিক্যাল ক্যারিয়ার তখন এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে। পার্টি প্রেসিডেন্টশিপ থেকেও তখন তাকে সরাবার কনস্পিরেসি চলছিল। একটা স্ট্রং সাপোর্টের দরকার ছিল। তোমার বাবার প্রপোজাল আমার বাবার পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। আর তুমি বলতে চাও আমার একটা ডেলিকেট সময় আমি আমার মত আঁকড়ে পড়ে থাকবো? কেন আমার এই অসহায়তার কথা তুমি জানতে না? না, আমি জানতাম না এবং জানতে চাইও না। আপনার মতন পরিবারগুলোতে যেখানে সমস্ত সম্পর্ক নির্ভর করে এক একটা ডিলিংস এর উপরে, তার আমি কিচ্ছু জানতে চাই। এই বিয়ের ফলে একজন পেলেন দেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক নেতার ছেলেকে নিজের জামাই হিসেবে, আর আরেকজন বনেদি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে। Wonderful, এই না হলে ম্যারেজ ফর কনভিনিয়েন্স। জঘন্য স্বার্থপর। মিসেস রে, আমি জানি আপনি অন্যায় স্বার্থপরতা শিকার। প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ। রিল্যাক্স, এতটা রেগে যাওয়ার কিছু হয়নি। ওকে, আমি চলে যাচ্ছি। 10 মিনিট। তোমার রাগ যতই ভয়ঙ্কর হোক না কেন, 10 মিনিটের বেশি পেতে। আপনি কি আমাকে আমার চাইতে বেশি চেনেন? তোমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি আমি সব। তুমি কথা শুরু করবার আগে বুঝতে পারি তুমি কি বলতে চাও। আর তুমি যে অর্ঘ সেটা প্রমাণ করতে আমার খুব একটা সময় লাগবে না। তাহলে সময় নষ্ট না করে সেটা করে ফেলুন না। আমার এখন একটু ঘুমোতে যাবার প্রয়োজন আছে। ঘুমাবার সময় তুমি অনেক পাবে অর্ঘ। এত তাড়া কিসে? আমি তোমাকে জিততে দেব না। কেন তুমি নিজেকে অস্বীকার করছো? কিসের ভয় তোমার? বেঁচে থাকতে আমি তোমাকে পালাতে দেব না। দরকারে নিজেকে রুইন করেও তোমাকে আটকাবো। একদিন এমন ছিল যখন তোমাকে চেয়েছিলাম কিন্তু পাইনি, আর আজ তোমাকে চাইবো না, কেড়ে নেবো। বুঝতে পারলে? প্রয়োজনে তোমাদের রেসের ডিগনিটি মাথায় পা দিয়ে তোমাকে কেড়ে নেব। মনে রেখো, সো-কল্ড আভিজাত্য খাবারটাকে স্টেক বলছে। একজন অচেনা মানুষের কাছে এই সমস্ত কথাবার্তা নেহাতি অর্থহীন নয় কি মিসেস রে? ভয় পাচ্ছ? শুনবে আসল সত্যটা? না, আমি কিচ্ছু শুনতে চাই। এই বিকেল থেকে রাত অবধি আপনারা যা যা বলে গেলেন না, তাতে আমার মনে হলো আপনাদের কল্পনা কি তার একটা রক্তাক্ত অতীত আছে, কিন্তু আমার সেসব কিছু নেই। এখন আমি শুধু আমিই থাকবো। ওয়াও, স্বার্থপর তো তুমি আগেও ছিলে, আজও আছো। সব বুঝতে পেরেছো? শুধু স্বার্থপরতা সেটা যে কি বলনি।
ইয়েস, ওই একটাই মাত্র কোয়ালিটি যা মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য কখনো বলে না। আর আপনার মতন মানুষের সাথে বাঁচতে গেলে একটু স্বার্থপর তো হতেই হবে। এখন মনে হচ্ছে আপনাদের অর্ধবাবু খুব একটা ভুল কিছু করেন। খুব সহজে আর একটা জীবন শুরু করবার কথা ভেবেছো, তাই না? আমি তা হতে দেবো না। ভেবেছো তুমি অস্বীকার করবে, নতুবা সেটা মেনে নেবো। Impossible. আমি সবাইকে বলে দেবো। কি বলে দেবেন? শুনবে? শুনবে? মিসেস রেড, তোমার শরীরে যে চিহ্নটা নিজের হাতে করে দেওয়া, আজ থেকে 14 বছর আগে রেড, আমার রাগ, আমার হিংসের কারণ হিসেবে তোমার শরীরে এঁকে দিয়েছিলাম। মনে আছে? মনে আছে? আমার মনে থাকা বা না থাকায় কি যায় আসে? আপনার গল্প আপনি বলে যান। গল্প গল্প মিসেস রেড, যেদিন জানতে পারলাম তুমি করছে মডেলটার সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, সেদিন রাত্রে চুলের কাটা ভিডিও দিয়েছিলাম, ইনকে দিয়ে রক্ত বেরিয়েছিল। মনে আছে? মনে আছে? সেই রক্ত, সেই চিহ্ন, সব সব Last minute. Night is still young. So, yes, 10 minutes. Oh, no, this is too much. Digest this humiliation. Oh God, is he my son? Oh. Malini! Malini! Yes, ma'am. What is this? Get it clean and get me a drink. Quick! অবন্তী, অবন্তী, Yes, ma'am. Dare he? God, is he my son?